প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজকের প্রাণীবিদ্যা ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমার পরিচয় বলে নিচ্ছি, আমি নাইলা হক, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ। তোমাদের আগে ক্লাসগুলোতে শ্রেণীবিন্যাস পড়ানো হয়েছে, পরিপাক পড়ানো হয়েছে। আজকে আমরা তোমাদের সিলেবাসভুক্ত প্রতীক একটা প্রাণী নিয়ে পড়াশোনা করব। কাজেই তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটু লিখেছি একটা শ্রেণীবিন্যাস, হাইড্রা। অর্থাৎ যে প্রাণীটা আমাদের পরিচিত নয়, তারপরও আমাদের চেনার জন্য আমাদের তিনটা প্রতীক প্রাণী আছে, হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। তার মধ্যে আজকে আমরা প্রথম প্রাণীটাকে বেছে নিয়েছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা নিয়েছি হাইড্রার শ্রেণীবিন্যাসটা আমরা এখানে লিখে নিয়েছি। হাইড্রা সম্পর্কে একটু কথা বলে নেই, হাইড্রার নামকরণ নিয়েও একটু কথা বলে নেই। তোমরা সবাই এই জিনিসটা আগ্রহ করে জানবে, কারণ আমরা গ্রিক পুরাণে দেখেছি যে একটা দৈত্য ছিল আগে, যা হারকিউলিস নামক একজন মহাবীর, উনি হাইড্রা বধ করেছিলেন। হাইড্রার বৈশিষ্ট্য ছিল একটা মাথা কাটলে দুটো মাথা গজিয়ে যায়, অর্থাৎ হাইড্রাকে বধ করা যায় না, তার অনেকগুলো মাথা ছিল, কাটলেই সেই মাথাটা আবার তৈরি হয়ে যায়। তারপর একটা প্রাণীকে প্রকৃতিতে পাওয়া গেল যে প্রাণীটাকে কাটলেও তার পুনরুৎপত্তির ক্ষমতা আছে, অর্থাৎ এর যে অংশটাকে আমরা কেটে ফেলি না কেন, সেই অংশটা আবার নতুন করে তৈরি হয়। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার এই বৈশিষ্ট্যের কারণেই, এই প্রাণীটার এই বৈশিষ্ট্যের কারণেই তার নামকরণ করেন হাইড্রা। এখন আমরা হাইড্রার শ্রেণীবিন্যাসটা দেখছি যে হাইড্রার, তাহলে আমরা বিশেষ করে আমরা জানতে পারছি যে হাইড্রার একটা পুনরুৎপত্তির ক্ষমতা আছে। তার শ্রেণীবিন্যাসটা জেনে নেই। আমরা শ্রেণীবিন্যাস ক্লাসে দেখেছি যে কয়টা পর্ব তোমরা পড়েছো, তার মধ্যে নন কর্ডেট একটা পর্ব হচ্ছে নিডেরিয়া। নিডেরিয়াদের আরেকটি বৈশিষ্ট্য আছে, এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এদের কমন কতগুলো বৈশিষ্ট্য। ডিপ্লোব্লাস্টিক মানে দ্বিস্তরী প্রাণী, অর্থাৎ ভ্রূণের পরিস্ফুটন যখন হয় এই প্রাণীদের, তখন গ্যাস্ট্রুলা দশায় কোষগুলো দুইটি স্তরে বিন্যস্ত হয়। যে সমস্ত প্রাণীদের কোষ দুই স্তরে বিন্যস্ত হয় ভ্রূণ অবস্থায়, গ্যাস্ট্রুলা দশায়, তাদেরকে আমরা বলি দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। এই ডিপ্লোব্লাস্টিক প্রাণীর প্রতীক হিসাবে আমরা হাইড্রাকে বেছে নিয়েছি। বাংলাদেশে হাইড্রা তিনটা প্রজাতি পাওয়া যায় বেশি, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হাইড্রা ভালগারিস। আমি এখানে নাম লিখেছি, দেখো, হাইড্রা ভালগারিস, হাইড্রা অলিগ্যাকটিস এবং হাইড্রা ভিরিডিসিমা। তিন ধরনের প্রজাতি বাংলাদেশে পাওয়া যাচ্ছে, তারপরেও হাইড্রা ভালগারিসটা সবচেয়ে কমন, তাই এটাকে আমরা সিলেবাসভুক্ত করেছি। এখন আমরা আবারও বলছি, ফাইলাম হচ্ছে তার নিডেরিয়া। নিডেরিয়ানদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের শরীরে একটা আত্মরক্ষা এবং শিকার ধরার জন্য একটা বিশেষ কোষ আছে, যার নাম নিডোসাইট কোষ। এই নিডোসাইট কোষের উপস্থিতি যে সমস্ত প্রাণীদের আছে, তাদেরকে আমরা নিডেরিয়া পর্বভুক্ত করেছি। এবং আরেকটা জিনিস আছে, তাদের দেহের গহ্বরকে বলি আমরা সিলেন্টেরন। আচ্ছা, অর্থাৎ আমরা জানি মানুষের বা অন্যান্য প্রাণীর দেহ গহ্বরকে কারো কারো থাকে সিলোম থাকে, কোনো কোনো প্রাণীর সিলোম থাকে না, ঠিক আছে, কারো কারো অপ্রকৃত সিলোম থাকে। তোমরা এটা শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে তোমরা দেখেছো। আমরা এদের সিলোমকে বা এদের দেহ গহ্বরকে আমরা বলি সিলেন্টেরন। আচ্ছা, এরপরে দেখো, এদের ফাইলামের কথা বললাম, এর ক্লাসটা দেখো। ক্লাস হচ্ছে হাইড্রোজোয়া, অর্থাৎ হাইড্রোজোয়া হচ্ছে অবিভক্ত। সিলোম নয়, সিলেন্টেরন হচ্ছে অবিভক্ত, মানে একটি গহ্বরই থাকে। একটা জিনিস মনে রাখবে, হাইড্রার গঠনটা আমরা পড়ব, তখন আমরা দেখব তার দেহ গহ্বরটা কিন্তু অবিভক্ত, এবং এই দেহ গহ্বরের মাধ্যমেই এটার মধ্যে সিলেন্টেরনের মধ্যেই তার পরিপাকও হয়। সমস্ত কাজই এই একটা গহ্বরের মাধ্যমেই সম্পন্ন হয়। অর্ডার হচ্ছে হাইড্রোইডা। হাইড্রোইডা হচ্ছে পলিপ দশা প্রধান। এই নিডেরিয়াদের জীবনচক্রে আমরা দেখি দুইটা দশা সাধারণত দেখা যায়, একটা পলিপ, একটা হলো মেডুসা দশা। মেডুসা দশাটা হচ্ছে চলনশীল এবং সেটা যৌন প্রক্রিয়ার বংশবৃদ্ধি করে এবং এটা চলাচল করতে পারে বেশি। আর পলিপ দশাটা সাধারণত আবদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ কোনো জায়গায় নিজেকে আটকে রাখে এবং
অযৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। হাইড্রার ক্ষেত্রে আমরা দেখি যে পলিপ দশাটাই হচ্ছে তার জীবনচক্রের প্রধান দশা। এরপরে ফ্যামিলিকে আমরা দেখতে পাচ্ছি হাইড্রিডি। হাইড্রিডি হচ্ছে এরা এককভাবে বসবাস করে। কোনো কোনো প্রাণীকে আমরা দেখি তারা দলবদ্ধভাবে বা কলোনিবদ্ধভাবে বাস করে, তবে হাইড্রার ক্ষেত্রে এরা এককভাবে বসবাস করে। জেনাস হচ্ছে তার হাইড্রা। এই হাইড্রার স্পেশালিটি হচ্ছে, তার বিশেষত্ব হচ্ছে তার পুনরুৎপত্তির ক্ষমতা। হাইড্রার শরীরে একটা কোষ আছে যার নাম ইন্টারস্টিশিয়াল কোষ। সেই কোষের একটা বিশেষ ক্ষমতা হচ্ছে যে কোনো জায়গা তার শরীর যদি কোথাও কেটে যায় অথবা কোনো কারণে তার কোষ নষ্ট হয়ে যায়, সেই জায়গাটা পূরণ করে দেবার ক্ষমতা রাখে এই ইন্টারস্টিশিয়াল কোষ। অথবা আমরা যদি হাইড্রাকে টুকরোও করে ফেলি, কোনো কারণে যদি টুকরোও হয়ে যায়, সেই জায়গাটা আবার নতুন করে তৈরি হতে পারে। এই পুনরুৎপত্তির ক্ষমতা সম্পন্ন হচ্ছে জেনাস হাইড্রা। আর স্পেসিস হচ্ছে হাইড্রা ভালগারিস। এই হাইড্রা ভালগারিসটা বাংলাদেশে যে কোনো, এখানে একটু বলবো আমি, হাইড্রা মিঠা পানির একটা প্রাণী এবং এটা জলীয় পরিবেশে থাকে, জলাশয়ে থাকে এবং স্বচ্ছ পরিষ্কার স্থির জলাশয়ে থাকে। তাহলে আমরা একটু জানতে পারি তার বাসস্থানটা কেমন, অর্থাৎ পুকুর, তারপর হ্রদ, তারপর বিল অথবা কোনো উন্মুক্ত জলাশয় যেটার মধ্যে পানি সাধারণত স্থির থাকে, সেই সব জায়গায় জলাশয়ের কিনারায় যে জলজ উদ্ভিদ থাকে, সেই উদ্ভিদের মধ্যে তারা কিন্তু ঝুলে থাকে। অনেকটা দেখা যায় যে আমরা একটু ছবি দেখাই, মনে করো এটা একটা ডাল, জলজ উদ্ভিদের ডাল, এইখানে একটা হাইড্রা এইরকম করে ঝুলে থাকে। তার দেহের পশ্চাৎ অংশ দিয়ে, অর্থাৎ এটাকে পাদচাকতি বলি, আমরা গঠনটা পড়ব, পাদচাকতি দিয়ে ভিত্তির মতো করে কোনো একটা শক্ত জিনিসের সাথে নিজেকে আটকে রাখে এবং এটা উল্টো হয়ে পানিতে ঝুলে থাকে। তার মানে আমরা জেনে নিলাম এটা মিঠা পানির এবং সাধারণত স্থির জলাশয়ে, একে আমরা পরিষ্কার জলাশয়ে আমরা পাই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যদি জানি যে এর খাদ্য কী, এরা মাংসাশী। মাংসাশী বলতেই কিন্তু আমরা বুঝি বাঘ, তারপর যারা হচ্ছে অন্য প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে আমরা মাংসাশী বলি। কিন্তু হাইড্রাও অন্য প্রাণীকে, তবে কীটপতঙ্গ, ছোট ছোট পোকামাকড়, যেহেতু অন্যান্য প্রাণীকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে, এজন্য এদেরকে আমরা মাংসাশী জীব বলি, অর্থাৎ এরা অন্য প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে। তাহলে হাইড্রার আবাসস্থল সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, হাইড্রার খাদ্য সম্পর্কে ধারণা হয়েছে। এখন হাইড্রার শ্রেণীবিন্যাস সম্পর্কেও আমাদের একটু ধারণা হয়েছে। এই জিনিসটা আমাদের রাখার দরকার নেই, আমরা মুছে ফেলতে পারি এবং আমরা দেখব একটা হাইড্রার দেহের গঠন, অর্থাৎ হাইড্রার দেহের কি কি অংশ আছে। আমরা এটা মুছে ফেলছি। তোমরা দেখবে আমরা সম্পূর্ণটাই মুছে নিলাম। একটা হাইড্রার ছবি আমরা আঁকি। একটা জিনিস মনে রেখো, হাইড্রার ছবিটা আমি আঁকছি খুব সাধারণভাবে। হাইড্রার দেহকে 3টা অংশে ভাগ করে। একটা নাম্বার হচ্ছে হাইপোস্টোম, হাইপোস্টোম, 2 হচ্ছে দেহকাণ্ড, আর 3 হচ্ছে পাদচাকতি। আমরা যদি এভাবে ভাগ করে নিই তাহলে আমরা হাইড্রার শরীর দেখব। হাইড্রার এই আমরা একটা সোজাভাবে আঁকছি, হাইড্রার এটাকে আমরা দিলাম মুখ ছিদ্র। হাইড্রার দেহে একটা মাত্রই ছিদ্র থাকে, সেটার নাম মুখ ছিদ্র বলি, কিন্তু এই ছিদ্র পথেই কিন্তু তার মানে খাদ্যও গ্রহণ করে, আবার অপাচ্য অংশও বের হয়ে যায়। ঠিক আছে, আমরা এখানে দেখছি যে এটা হচ্ছে তার মুখ ছিদ্র। আর এই মুখ ছিদ্রের পরবর্তী যে একটু অংশ তাকে বলি আমরা হাইপোস্টোম। এইটুক জায়গা সংকোচন প্রসারণশীল এবং এই অংশটা দিয়েই তারা কিন্তু খাদ্য গ্রহণ করে। এরপরে দেহ অংশটা হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ডটাকে আমরা বড় করে একটু আঁকতে পারি, যে এই যে একটা দেহকাণ্ড, দেহকাণ্ড
এই দেহকাণ্ডের যে প্রথম অংশটা শুরু হয়, দেহকাণ্ডের মধ্যে আমরা আবার কয়েকটা অংশ পাই। যেমন আমি যেহেতু বোর্ডে আছি, আমি আঁকবো, মুছবো, মুছে মুছে তার তোমাদেরকে দেখাবো। যেখানে হাইপোস্টোম শেষ হয়েছে সেই জায়গা থেকে কতগুলো কোষিকা বের হয়েছে। আমরা কোষিকাগুলো আঁকতে পারি। এগুলো হাইড্রার চলনে সাহায্য করে, শিকার ধরতে সাহায্য করে। এই যে জায়গা থেকে হাইপোস্টোম শেষ হয়েছে সেখান থেকে এই কোষিকাগুলো বের হয়। আমরা কয়টা কোষিকা এঁকেছি? 6টা এঁকেছি। হাইড্রার মধ্যে সাধারণত 6 থেকে 10টা পর্যন্ত কোষিকা থাকে। কাজে এই কোষিকাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে দেহকাণ্ডের প্রথম অংশ, এবং কোষিকার মধ্যে একটু গোলাকার গোলাকার কিছু উঁচু উঁচু অংশ দেখা যায়। আমরা এগুলো বর্ণনার সুবিধার জন্য বা ছবিটা আমরা এঁকে ওইরকমভাবে দেখাতে পারছি না। এরকম কোষিকার মধ্যে কিছু, অর্থাৎ নিডোসাইট কোষ, যে কোষের জন্যই এই প্রাণীর নাম, এই প্রাণী নিডেরিয়া পর্বভুক্ত, এই নিডোসাইট কোষগুলো এই কোষিকার মধ্যে বেশি পরিমাণে দেখা যায়, এবং এগুলো শিকার ধরতে এবং আত্মরক্ষার জন্য এই নিডোসাইট কোষগুলো সাহায্য করে। আমি পরবর্তীতেও তা দেখাবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তার শরীরের এই পুরো অংশটা হচ্ছে দেহকাণ্ড বলি আমরা। এই দেহকাণ্ডের মধ্যে পুরোটাই হচ্ছে শরীর, এবং এর মধ্যে আমরা দেখি মুকুল, অর্থাৎ এদের শরীরে মুকুল তৈরি হয়। এখন মুকুলের মধ্যেও তো কোষিকা থাকবে, এইরকম মুকুল। এখন এরা যখন গ্রীষ্মকালটা হচ্ছে অনুকূল পরিবেশ, এই গ্রীষ্মকালে যখন বংশবৃদ্ধি করে সাধারণত এই মুকুলোদ্গমের মাধ্যমেই নতুন হাইড্রা তৈরি হয়। তো এই মুকুল যখন বা বাড বলি আমরা, মুকুল যখন তৈরি হয় তখন এটা শরীর থেকে এইভাবে বের হয়ে একটা অপত্য হাইড্রায় পরিণত হয়, পরবর্তীতে এটা বড় হাইড্রায় পরিণত হয়। কাজেই আমি দেখাচ্ছি যে এদের শরীরে গ্রীষ্মকালে মুকুলোদ্গম হয়, আর এর মাধ্যমে এরা অযৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। আরেকটা জিনিস দেখি আমরা দেহকাণ্ডের মধ্যে, সেটা হচ্ছে যেটা শুক্রাশয় এবং ডিম্বাশয়ের উপস্থিতি। অর্থাৎ যখন হেমন্তকাল এবং শীতকাল হয় তখন তাদের বংশবৃদ্ধি হয় যৌন জনন পদ্ধতিতে। তখন শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি হয়, এবং তার মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে জননের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি হয়। আর শুক্রাশয়টা সাধারণত থাকে দেহের উপরের দিকে, এইভাবে একটা শুক্রাশয় তৈরি হয়। আমি দেখাচ্ছি। শুক্রাশয় এবং ডিম্বাশয়টা দেহকাণ্ডের নিচের দিকে একটা গোলাকার ধরনের ডিম্বাশয় হয়, এইভাবে ডিম্বাশয় তৈরি হয়। তাহলে আমরা দেখছি এটা হচ্ছে মুকুল। আমি এখানে চিহ্নিত করছি না, তোমরা নিজেরা বুঝতে পারছো। এটা হচ্ছে কোষিকা, এটা হচ্ছে মুখ ছিদ্র। এই মুখ ছিদ্রের পরবর্তী এই অংশটাকে বলি আমরা হাইপোস্টোম, এবং এটা কোষিকা। তারপরে এটা হচ্ছে শুক্রাশয়, এটা হচ্ছে ডিম্বাশয়, আর এটা হচ্ছে মুকুল। আমরা দেহের মধ্যে এই অংশগুলো দেখতে পাই দেহকাণ্ডে। এরপরে সবচেয়ে শেষ অংশটা হচ্ছে পাদচাকতি। পাদচাকতি হচ্ছে এই অংশটাকে বলি আমরা পাদচাকতি, অর্থাৎ যে অংশটা, এই জিনিসটা, এই জায়গা, এই পাদচাকতি অংশটা একটু বিশেষত্ব আছে, কারণ এটাই যে কোনো জলজ উদ্ভিদ বা শক্ত কোনো জিনিসের সাথে আটকে নিজেকে অবস্থান করে। অর্থাৎ জলাশয়ের যে কোনো একটা গাছ বা পাথর বা কিছুর সাথে এটাকে নিজেকে আটকে ঝুলে থাকে, এবং এভাবেই সাধারণত তারা চলাচল করে, সাধারণত কম। তারপরেও তাদের বিভিন্ন রকম চলাচলের পদ্ধতি আছে, তবে পাদচাকতি দিয়ে তারা নিজেদেরকে দেহকে আটকে রাখতে পারে। এটা হচ্ছে একটা অবস্থান, তার সাথে নিজেকে আটকে রাখে। এইভাবেই সাধারণত একটা হাইড্রা অবস্থান করে। এখন হাইড্রাকে আমি এঁকেছি অনেক বড়, কিন্তু হাইড্রা কিন্তু এত বড় হয় না। সাধারণত 10 থেকে 30 মিলিমিটার, মানে ছোট্ট হাইড্রা, মিলিমিটারে তাকে আমরা হিসাব করতে পারি, খালি চোখে দেখা যায়। এবং এগুলো হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা ভালগারিস যেটাকে আমরা বলি, এটা কিছুটা বাদামি বা একটু বর্ণহীন টাইপের রঙের হয়। এটা হচ্ছে একটা হাইড্রার সম্পূর্ণ দেহ গঠন। এগুলো কিন্তু আমাদের জানা দরকার। এরপরে আমরা দেখব যে হাইড্রার, আগেই বলেছি হাইড্রা দ্বিস্তরী প্রাণী,
এবং তার আমি মুছে ফেললাম ছবিটা। হাইড্রার প্রতিসাম্যতা হচ্ছে অরীয় প্রতিসম। এটাও তোমরা আগে জেনে নিয়েছো শ্রেণীবিন্যাসে যে অরীয় প্রতিসম কাকে বলে। অর্থাৎ একটা লম্ব অক্ষ বরাবর যদি কোনো প্রাণীকে দুইয়ের অধিকবার সমানভাবে ভাগ করা যায় তবে তাকে আমরা অরীয় প্রতিসম প্রাণী বলি। তার প্রতিসাম্যতা হচ্ছে অরীয় প্রতিসম। আর হাইড্রার গঠন দেখেই আমরা বুঝতে পারলাম তার জনন দুভাবে হতে পারে, যৌন জননও হতে পারে অথবা অযৌন জননও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রার আমরা বাহ্যিক গঠন জেনে নিলাম। এখন আমরা একটু দেখব যে হাইড্রার যে অন্তর্গঠন, অর্থাৎ তার দেহের ভেতরে যে গঠনটা আছে তার মধ্যে বিশেষ হচ্ছে তার কোষগুলো। অর্থাৎ তার দেহের দুইটা স্তর থাকে, একটা হচ্ছে একটোডার্মিস, একটা হচ্ছে এন্ডোডার্মিস। এবং দ্বিস্তরী প্রাণী যেহেতু, এখন বলবো যে এই দ্বিস্তরী প্রাণীর উপরে একটা, বাইরের দিকে একটা স্তর থাকে, ভেতরের দিকে স্তর থাকে, আর মাঝখানে যে অংশটা থাকে সেটা হচ্ছে অকোষীয় মেসোগ্লিয়া। অন্যান্য ত্রিস্তরী প্রাণীদের যেমন মেসোডার্ম থাকে, এদের মেসোডার্ম নয়, একটা অকোষীয় জেলির মতো একটা, যেহেতু অকোষীয় কাজে এটাকে স্তর হিসাবে ধরা হয় না এবং একে বলা হয় মেসোগ্লিয়া। আচ্ছা, এখন হাইড্রার দেহ দুই স্তরী প্রাণী হিসাবে তার দেহের কোষগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। প্রথমে আমরা জেনে নিই বহিঃত্বক বা একটোডার্মিসে কী কী কোষ আছে সেটা আমরা দেখি। এখন আমরা ছবিটা আমরা আঁকি। এটা হচ্ছে, মনে করো এইটা হচ্ছে তার, আমরা একটা তল এঁকে নিলাম যে এইখানে একটোডার্মিসে আমরা প্রথমে লিখে নেই যে কয়টা কোষ আছে। অনেকগুলো কোষ আমরা লিখে নেই। একটা হচ্ছে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ। আমরা লেখার সাথে সাথে ছবিও আঁকি। পেশি আবরণী কোষগুলো অনেক বড় এবং সাধারণত এই রকমভাবে থাকে, এই রকমভাবে পেশি আবরণী কোষগুলো অবস্থান করে। আমরা এখানে আঁকছি, আর অবশ্যই খাতায় তোমরা এঁকে নেবে, কারণ না আঁকলে একটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা হয় না। আমরা অনেক সময় মনে করি বইয়ের বর্ণনামূলক জিনিসটা আমরা পড়ে নেই তাহলে আমরা বোধহয় জেনে যাব, কিন্তু যে ছবিগুলো থাকে, বিশেষ করে আমাদের প্রাণীবিদ্যার ক্ষেত্রে আমি বলবো, যে ছবিগুলো আছে ছবিগুলো যদি আমরা সঙ্গে সঙ্গে আঁকি, চিহ্নিত করি, আমাদের সাথে সাথেই কিন্তু জিনিসটা পড়া হয়ে যায়। পেশি আবরণী কোষ, তার নিউক্লিয়াস থাকে, যে কোনো জায়গায় আমরা নিউক্লিয়াস দিতে পারি, ঠিক আছে। এবং এগুলো দেখো আকৃতিতে কিন্তু অনেক বড়। এবং এটা হাইড্রার দেহ, যে দেহকাণ্ড আছে বা দেহত্বক আছে, দেহত্বকের গঠন করে, একটা আবরণী কোষের আবরণী কলার মতো কাজ করে, অর্থাৎ আবরণ তৈরি করে। আরেকটা জিনিস হচ্ছে যে এদের সংকোচন প্রসারণ কিছুটা ক্ষমতা আছে, এই জন্য এরা পেশির মতো কাজ করে দেখে এদের নাম হয়েছে পেশি আবরণী কোষ। আচ্ছা, অনেক বড় বড়। এরপরে 2 নম্বরে দেখব আমরা ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ কি? আমি প্রথমেই বলেছিলাম হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা আছে, অর্থাৎ ছোট্ট ছোট্ট কিছু কোষ আছে এবং এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে, সারা দেহে বিদ্যমান। এবং হাইড্রাকে আমরা যখনই, হাইড্রা যদি স্বাভাবিক মৃত্যু নেই তার, যদি কখনো কোথাও কেটে যায়, কোথাও ধ্বংস হয়ে যায়, সেই জায়গার মনে করো যে এইখানে পেশি আবরণী কোষই কোনো ক্ষতিগ্রস্ত হলো, তখন তার ফাঁকে ফাঁকে যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে সেগুলো সেই পেশি আবরণী কোষে পরিবর্তিত হতে পারে, অর্থাৎ নিজেকে পরিবর্তন করতে পারে। এইগুলো থাকে হচ্ছে, এগুলো ছোট্ট ছোট্ট কোষ, এইরকম ছোট ছোট কোষ। এই ছোট ছোট কোষগুলো পেশি আবরণী কোষ হিসাবে থাকে। আচ্ছা, এটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, এরপরে আমরা দেখব, আর বিশেষত্ব তো আমি বলেই নিলাম, কাজও আমি বলে নিলাম। এরপরে আমরা দেখব যে নিডোসাইট কোষ। নিডোসাইট কোষ। নিডোসাইট কোষ কি?
নিডোসাইট, আমরা কোষিকার মধ্যে কিছু গোল গোল ছবি এঁকেছিলাম। নিডোসাইট কোষ হচ্ছে যার কারণেই এদেরকে নিডেরিয়া বলা হয়। এটা হাইড্রার একটা বিশেষত্ব, নিডেরিয়ানদের একটা বিশেষত্ব হচ্ছে যে এটার গঠনটাও আমরা আলাদা করে দেখব। এই নিডোসাইট কোষগুলো আত্মরক্ষা, চলন এবং শিকার ধরার কাজে এদের কাজ করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোষিকার মধ্যে সবচেয়ে বেশি নিডোসাইট কোষ দেখা যায়, এবং এটা কিন্তু তাদের আত্মরক্ষামূলক একটা কোষ। এই নিডোসাইট কোষ আমরা যদি একটা ছবি আঁকি যে এই রকম করে একটা নিডোসাইট কোষ, এটাও কিন্তু এই দুই কোষের ফাঁকেই থাকে এবং তার মধ্যে নিমাটোসিস্ট থাকে। একটা নিডোসাইট কোষ আঁকলাম। এরপরে 4 নাম্বার হচ্ছে যে সংবেদী কোষ। সংবেদী কোষ নাম শুনেই বুঝতে পারছি যে এটা হচ্ছে সংবেদ আদান প্রদান করে। এখন মনে করো এখানে আরেকটা পেশি আবরণী কোষ আমরা যদি আঁকি, এইখানে থাকে সংবেদী কোষ। এখানে ফাঁকে আবার থাকতে পারে ইন্টারস্টিশিয়াল কোষ। এখানে থাকে সংবেদী কোষ, একটু চিকন, সরু, লম্বা, দুইটা পেশি আবরণী কোষের মাঝখানে লম্বভাবে অবস্থান করে, এবং এর এক প্রান্তে, অর্থাৎ এটা যদি হয় বহিপ্রান্ত, এটা হয় অন্তঃপ্রান্ত, অর্থাৎ শরীরের ভেতরের দিক, তবে এই বাইরের দিকে সংবেদী রোম থাকে। অর্থাৎ বাইরে থেকে সংবেদ গ্রহণ করার জন্য এই সংবেদী রোমের মাধ্যমে সংবেদ গ্রহণ করে, এবং তার ভেতরের দিকটা এই স্নায়ুর সাথে যুক্ত থাকে। এখানে আমরা এখানে সংবেদী কোষ আঁকলাম। 5 নাম্বার লিখলাম স্নায়ুকোষ। এখন স্নায়ুকোষ কোথায় থাকে? স্নায়ুকোষগুলো কিন্তু এই নিচের দিকে এইভাবে থাকে। এটা হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষ থেকে স্নায়ু বের হয়, এবং এই স্নায়ু এই রকমভাবে একটা স্নায়ুকোষের সাথে এই স্নায়ু তন্তুর সাথে স্নায়ুকোষগুলো এইভাবে অবস্থান করে, এবং সংবেদী কোষগুলোর এক প্রান্ত সংবেদী রোম আর ভেতরের প্রান্তটা এই স্নায়ুর সাথে যুক্ত থাকে। বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে এরা এই স্নায়ুতে প্রেরণ করে, এবং স্নায়ু কোষের মাধ্যমে এই সংবেদ সারা দেহে পরিবাহিত হয়। এরপরে আমরা একটা দেখি গ্রন্থিকোষ। গ্রন্থিকোষগুলো দেখা যায় যে এইরকম আকৃতির থাকে, ঠিক আছে? এই গ্রন্থিকোষগুলো থেকে মিউকাস ক্ষরণ হয় বা বিভিন্ন তরল পদার্থ যেগুলো হচ্ছে তাদের প্রয়োজনীয় সেই গ্রন্থিকোষ থাকে, এবং সবচেয়ে শেষে হচ্ছে জননকোষ। জননকোষ তো সারা দেহে থাকে না। আমরা যে হাইড্রার ছবি এঁকেছিলাম, শুক্রাশয়ে শুক্রাণু থাকে, ডিম্বাশয়ে ডিম্বাণু থাকে, সেই জননকোষগুলো শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে আবদ্ধ থাকে। এখানে কিন্তু আর তার ছবি আমরা আঁকলাম না, ঠিক আছে? এটা হচ্ছে হাইড্রার বহিত্বকের কোষ। অর্থাৎ বহিত্বকের মধ্যে তাহলে আমরা কয়টা কোষ পাচ্ছি? এখানে 7টা কোষ পাচ্ছি, এবং আমরা একটা একটা করে যেহেতু ছবি এঁকেছি, কাজেই এই ছবি এঁকেই কিন্তু আমরা বহিত্বকের কোষগুলোকে আমরা জেনে নিলাম। এখন এখানে একটু বিশেষত্ব আছে, সেটা হচ্ছে নিডোসাইট কোষ। নিডোব্লাস্ট কোষ বলি, নিডোসাইট বলি, যেটাই আমরা বলি না কেন, নিডোব্লাস্ট কোষ বলি আমরা। এখন একটা নিডোব্লাস্ট কোষের গঠন আমাদের জানা দরকার, অর্থাৎ একটি আদর্শ নিডোব্লাস্ট কোষের গঠন আমরা দেখব। তাহলে এটা আমরা মুছে ফেলি। আমরা বহিত্বকের মধ্যে যা যা আছে তা আগে আমরা দেখে নেব, তারপরে আমরা তার দেহের গঠনে যাব। এখন আমরা এই একটা নিডোসাইট বা একটা নিডোব্লাস্ট কোষের গঠন দেখব। এখন একটা আদর্শ, তবে হাইড্রার মধ্যে দেখা যায় 4 রকমের নিমাটোসিস্ট আছে, এবং এখন নিমাটোসিস্ট এবং নিডোসাইট কি? আমি একবার নিমাটোসিস্ট বললাম, একবার নিডোসাইট বললাম। অর্থাৎ এই কোষটাকে বলা হয় নিডোসাইট কোষ। দেখতে হচ্ছে 2 রকমের ছবি আঁকতে হয়, কারণ এটা একবার খোলা অবস্থায় থাকে, একবার বদ্ধ অবস্থায় থাকে। আর তার ভেতরে যে অর্গানটা থাকে, যার মাধ্যমে হাইড্রা আত্মরক্ষা করে, সেই অর্গানটাকে বা সেই অঙ্গটাকে বলা হয় হচ্ছে নিমাটোসিস্ট। নিমাটোসিস্ট হয়, আমরা আগে একটা ছবি দেখি খোলা অবস্থায়। এইটা হচ্ছে একটা নিমাটোসিস্ট। অনেক বড় করে আঁকলাম, আরেকটু ছোট করে আঁকি।
এটা হচ্ছে একটা নিমাটোসিস্ট, ঠিক আছে। এই নিমাটোসিস্টের উপরের দিকে থাকে একটা বাট বা শ্যাফট। এটা একটা থলির মতো বা ক্যাপসুলের মতো একটা অংশ, এবং এর মধ্যে আমরা কী আছে তা আমরা পরে বলছি। তার উপরে থাকে একটা বাট বা শ্যাফট থাকে, এবং এই শ্যাফট থেকে একটা সূত্রক বের হয়, এই রকম করে একটা সূত্রক। দেখো সূত্রকটা আমরা খুব ধীরে ধীরে আঁকছি, কারণ এই সূত্রকটা এমন, ভেতরটা হচ্ছে ফাঁপা। ভেতরটা ফাঁপা হওয়ার কারণে ইঞ্জেকশনের সিরিঞ্জ তো তোমরা সবাই দেখেছ, যার ভেতর দিয়ে সুই, নর্মাল সুই আর ইঞ্জেকশনের সুইয়ের মধ্যে পার্থক্য আছে। সাধারণ সুইগুলো দিয়ে আমরা যাতে সেলাই করি সেগুলোর ভেতরে কোনো ফাঁপা অংশ থাকে না, কিন্তু ইঞ্জেকশনের সুইয়ের ভেতরে কিন্তু ফাঁপা অংশ থাকে। এদের সূত্রকটাও সেরকম, ভেতরটা ফাঁপা এবং শীর্ষভাগ থাকে উন্মুক্ত। এই জায়গাটাতে এক ধরনের তরল পদার্থ থাকে। এই তরল পদার্থের নাম হচ্ছে হিপনোটক্সিন। হিপনোটক্সিন প্রোটিন এবং ফেনল, প্রোটিন আর ফেনল মিশ্রিত একটা রস, যার নাম হচ্ছে হিপনোটক্সিন। এই হিপনোটক্সিন ভেতর থেকে বের হয়ে যে কোনো শিকারের গায়ে অথবা শত্রুর গায়ে এটা ছিটিয়ে দিলে সেই যে কোনো পোকামাকড়ের উপর সেটা অবশ হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই তরল পদার্থের কথা শুনলাম। এখন এই যে বাট আছে, এই বাটের মধ্যে 3টা কাঁটা থাকে। এই কাঁটাটা ওই পাশে, কাজে এইভাবে 3টা কাঁটা দিলাম, যাদেরকে বলা হয় বার্ব। এবং এছাড়াও বাটে আরও কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটার উপস্থিতি আমরা দেখি এরকম, যাদেরকে বলা হয় বারবিউল। তার মানে এই বাটের মধ্যেই, বাট বা শ্যাফট, তার মধ্যে 3টা কাঁটাকে বার্ব আর ক্ষুদ্র ক্ষুদ্রগুলোকে বলি আমরা বারবিউল। এটা হচ্ছে একটা নেমাটোসিস্টের গঠন। এখন যদি আমরা নিডোসাইট কোষটাকে আবার যুক্ত করি, তাহলে দেখবে এইখানে আমরা তার সাথে আরেকটা অংশ যুক্ত করছি। এই যে একটা অংশ যুক্ত করলাম, ঠিক আছে। এখানে একটা ঢাকনা ছিল, তাকে আমরা বলি অপারকুলাম। এখানে একটা ট্রিগারের মতো অংশ আছে, বর্ধিত অংশ, যাকে আমরা বলি নিডোসিল। এই পুরোটাই একটা নিডোসাইট কোষ। তাহলে বুঝতে পারছো, আমরা কিন্তু প্রথমে নেমাটোসিস্ট এঁকে নিয়েছি। নেমাটোসিস্টের মধ্যে কি কি অংশ আছে তা আমরা জেনে নিয়েছি। অর্থাৎ এইটা হচ্ছে একটা ক্যাপসুলের মতো অংশ, তার মধ্যে হিপনোটক্সিন থাকে, তার একটা বাট আছে বা শ্যাফট আছে, তার মধ্যে 3টা কাঁটা, বার্ব, অনেকগুলো বারবিউল এবং একটা লম্বা সূত্রক আছে, এবং এই লম্বা সূত্রকের শীর্ষভাগ হচ্ছে উন্মুক্ত। আর এটা হচ্ছে একটা নেমাটোসিস্ট, আদর্শ নেমাটোসিস্ট। আর যদি কোষটাকে বলি, এই কোষের মধ্যে 2টা আবরণ, এটা হলো বাইরের আবরণ এবং এটা হচ্ছে ভেতরের আবরণ। এই জায়গায় দানাদার সাইটোপ্লাজম থাকে, যেহেতু এটা একটা কোষ, এই জায়গায় দানাদার সাইটোপ্লাজম থাকে, একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা ল্যাসো আছে, একটা সুতার মতো একটা ল্যাসো থাকে, আর কিছু পেশি থাকে। এই পেশিগুলোকে আমি এইভাবে আঁকলাম, এইভাবে কিছু পেশি সূত্রক থাকে, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে দেখো একটা ট্রিগারের মতো অংশ আছে, সেটাকে বলা হয় নিডোসিল। এই নিডোসিলের স্পর্শের মধ্যে এটা খুব সংবেদনশীল, এবং এখানেই যদি স্পর্শ হয় তখনই কিন্তু এই নেমাটোসিস্টটা এই কোষের ভেতর থেকে বের হয়। এটা উন্মুক্ত অবস্থায় আমরা ছবিটা এঁকেছি। এখন আসলে নিডোসাইট কোষটা কেমন থাকে সেটা আমরা একটু দেখি। একটা ছবি আমরা আঁকি, এই যে গোলাকার বাইরের অংশটাকে আমরা আঁকলাম, দেখতেই পাচ্ছ বাইরের অংশটা আঁকলাম, এটা আঁকলাম ভেতরের অংশ, এটা হলো নেমাটোসিস্টের অংশ। সরি, ছবিটা সুন্দর হচ্ছে না, এটা হচ্ছে ভেতরের অংশ। এখানে নিউক্লিয়াস এঁকেছি, এখানে একটা ল্যাসো দিয়েছি, এখানে কতগুলো পেশি দিয়েছি, ঠিক আছে, ভেতরের অংশ আঁকলাম। এখানে অপারকুলাম, এই অপারকুলামটা এঁকেছি, এই অপারকুলামটা এই জায়গাটা ঢাকা থাকে। অর্থাৎ এই যে মুখটা, এই সম্পূর্ণ জিনিসটা ভেতরে থাকে, অপারকুলাম দিয়ে এই জিনিসটা ঢাকা। আর এই যে এই নিডোসিলটা, এই জায়গাটার বর্ধিত অংশ, এই জায়গায় থাকে নিডোসিল।
আর ভেতরের অংশটাও আমরা দেখাই। বাটটা তখন ভেতরে থাকে, এটা একটা বাট, এটা একটা বাট। এই বাটের ভেতরে এই যে সূত্রকটা নিজেরা পেঁচানো অবস্থায় থাকে। এই ভেতরে মনে করো পেঁচিয়ে গেল, এই পেঁচানো অবস্থায় তোমরা একটা ছবি আঁকতে পারো। এই পেঁচানো অবস্থায় সূত্রকটা ভেতরে থাকে, ঠিক আছে। স্বাভাবিক অবস্থায় একটা নিডোসাইট কোষ এই রকম অবস্থায় থাকে। এটাকে আমরা বলি অপারকুলাম, এটাকে বলি নিডোসিল, এটাকে বলি আমরা নিউক্লিয়াস, এটা হচ্ছে পেশি সূত্রক, এগুলো হচ্ছে ল্যাসো। এটা হচ্ছে সূত্রকটা ভেতরে থাকে পেঁচানো অবস্থায়, এটা হচ্ছে বাট। আর এই জায়গায় থাকে যে তরল পদার্থ, সেইটাকে বলি আমরা হিপনোটক্সিন। এটা হচ্ছে একটা আদর্শ নিডোসাইট কোষের গঠন। এটা হচ্ছে উন্মুক্ত অবস্থায়, অর্থাৎ এই জায়গায় যদি কোনো স্পর্শ লাগে, অর্থাৎ যে কোনো হাইড্রা তো খুব ছোট্ট প্রাণী, একটা পোকা এখানে এসে লাগলো, তখনই হয় কি এই অপারকুলামটা খুলে যায় এবং এই সূত্রকটা বের হয়ে আসে ট্রিগারের মতো, গুলি যেমন করে বের হয়ে যায়, এটা বের হয়ে আসে এবং ওই পোকার গায়ে হিপনোটক্সিন ছিটিয়ে দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে, অথবা তাকে কি করে মেরে ফেলে অথবা অবশ করে ফেলে। আচ্ছা, এটা আমরা জেনে নিলাম। তাহলে আমরা নিডোসাইট কোষের গঠন জানলাম। এখন আমি যে বলেছি তোমাদেরকে যে 4 রকমের নেমাটোসিস্ট থাকে, তাহলে আমরা 4 রকমের নেমাটোসিস্ট দেখি। একটা তো এখানেই এঁকেছি, এই যে এই ছবিটা এঁকেছি, এই বাইরের ছবিটা আমরা মুছে ফেললাম, এই অংশটা মুছে ফেললাম। তাহলে যে নেমাটোসিস্ট 4 রকমের, এই নেমাটোসিস্টটাকে বলি আমরা আদর্শ নেমাটোসিস্ট। তার কি কি অংশ থাকে দেখো, আমি প্রথমেই বলেছি এর একটা নাম আছে, যে নাম হচ্ছে পেনিট্রেন্ট। পেনিট্রেন্ট বা এটাকে আরেকটা নাম আমরা বলি স্টিনোটিল। তাহলে নেমাটোসিস্ট কয় রকমের? 1 নাম্বার হচ্ছে স্টিনোটিল, স্টিনোটিল বা এটাকে আরেকটা নাম দেই পেনিট্রেন্ট। পেনিট্রেন্ট নামগুলো মনে রাখতে হবে, নাম মনে রাখলেই আমাদের সব কিছু সহজ হয়ে যায়। স্টিনোটিল বা পেনিট্রেন্ট যেটাকে বলি, যেটা হচ্ছে আদর্শ নেমাটোসিস্ট, ছবি তো আমরা এঁকেছি। 2 নাম্বার হচ্ছে যেটাকে আমরা বলি ভলভেন্ট। এখন ভলভেন্ট কেমন? ভলভেন্ট, এখন আমরা ভলভেন্টের ছবি আঁকি। আমরা কোন জায়গাটাতে আঁকবো? এই জিনিসটা মুছে ফেলি। ভলভেন্টো নেমাটোসিস্ট, ওটার মধ্যে কোনো তরল পদার্থ থাকে না। একটা জিনিস একটু দেখবে যে ভলভেন্টটা এটা হচ্ছে একটা নেমাটোসিস্ট, তার একটা বাট থাকে শ্যাফট, এবং এই শ্যাফটটা পেঁচিয়ে যায়, দেখা যায় যে এই রকম পেঁচানো স্ক্রুয়ের মতো, অর্থাৎ যে কোনো একটা স্ক্রুয়ের মতো তার সূত্রকটা। এটা যখন ভেতরে থাকে, অর্থাৎ নিডোসাইট কোষের মধ্যে থাকে, তখন কিন্তু এত প্যাচ থাকে না। কিন্তু যখনই ওই এটা বের হয়ে যায়, অর্থাৎ নিডোসিলের মধ্যে লেগে যখন নেমাটোসিস্টের সূত্রকটা শত্রুর গায়ে নিক্ষিপ্ত হয়, তখন এটা নিজেকে পেঁচিয়ে ফেলে, অর্থাৎ যে কোনো পোকামাকড়কে আটকে ফেলে, স্ক্রুয়ের মতো করে আটকে ফেলে। এই অংশটা এটা স্বাভাবিকভাবে এটার চাইতে একটু আকৃতিতে ছোট, এর ভেতরে কোনো তরল পদার্থ থাকে না, এবং আরেকটা জিনিস হচ্ছে এর সূত্রের অগ্রভাগটা থাকে বদ্ধ, কারণ সূত্রের অগ্রভাগ দিয়ে যেহেতু কিছু বেরই হয় না, এটা বন্ধ থাকে। এটার নাম হচ্ছে ভলভেন্ট। এরপরে 3 নাম্বার দেখছি। 3 নাম্বার হচ্ছে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, গ্লুটিনেন্ট। অনেক কঠিন নাম লাগছে না? মনে হচ্ছে যে অনেক কঠিন, কিন্তু আসলে এত কঠিন না। একবার নামটা জানা হয়ে গেলে তাহলে কিন্তু আমাদের জন্য সব সোজা। কারণ এই স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্টটা দেখতে কেমন সেটার আমরা ছবি আঁকি। এটা দেখতে এই রকম নেমাটোসিস্ট, আমরা একটু নিচে আঁকি কারণ এটা সূত্রকটা যেহেতু লম্বা, এই রকম নেমাটোসিস্ট, এবং এর শ্যাফট বা বাট সুগঠিত নয়, অর্থাৎ এদের যেমন একটা করে বাট সুগঠিত, কিন্তু এই স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট তার কিন্তু বাট সুগঠিত নয়। এখান থেকে এই সূত্রকটা তৈরি হয়েছে,
সূত্রকটা তৈরি হয়েছে, এই সূত্রকের শীর্ষভাগও থাকে উন্মুক্ত এবং এর সূত্রকের মধ্যে অনেক কাটা আছে, এই রকম ছোট 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 কাটা আছে, ঠিক আছে। আর এর ভেতরেও এক ধরনের তরল পদার্থ, আঠালো তরল পদার্থ থাকে। শীর্ষভাগ উন্মুক্ত থাকলেই বুঝবে ভেতরে তো অবশ্যই কিছু একটা আছে। এর ভেতরে আঠালো তরল পদার্থ এবং এর সূত্রকটা থাকে কণ্টকময়, কাঁটাযুক্ত, এবং এটা শত্রুর গায়ে যখন নিক্ষিপ্ত হয় সেই কাঁটার আঘাত পায় এবং আঠালো পদার্থ দ্বারা যে কোনো পোকামাকড়কে আটকে ফেলতে পারে। তাহলে এটার নামটা আমরা কি বললাম? 3 নাম্বার স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট। এবং আরেকটা আছে যেটা দিয়ে আমরা শেষ করব, যে সবচেয়ে ছোট্ট যেটা হচ্ছে এই 4 রকমের নিমাটোসিস্টের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, সেটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। আমি বোধহয় বানান ভুল করছি বাংলায় লিখতে গেলে, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, গ্লুটিন্যান্ট। বুঝতে তো পারছো, একটা হচ্ছে স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, একটা স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, দুইটাই কিন্তু নাম একই টাইপের, ঠিক আছে। স্টেরিওলিন গ্লুটিন্যান্টটাও দেখতে অনেকটা এরকমই, তবে আমরা ছবিটা এখানে আঁকি, নিচে আঁকি। এটা হচ্ছে আকৃতিতে ছোট দেখা যাচ্ছে, নয়তো আমরা পাশেই আঁকি। এটা মুছে ফেলি, এখানে আঁকি। এই রকম নিমাটোসিস্ট, এবং এরও কিন্তু বাট বা শ্যাফট সুগঠিত নয়, এবং এর এইখানে যে সূত্রকটা আছে এই সূত্রকটাও এইরকম শীর্ষভাগ উন্মুক্ত, অর্থাৎ শীর্ষভাগ খোলা, ভেতরে আঠালো পদার্থ থাকে এবং এর সূত্রকের মধ্যে কোনো কাটা নেই। তার মানে আমরা কিন্তু 4 রকমের পাচ্ছি। এর মধ্যে আঠালো পদার্থ থাকে, সূত্রক মসৃণ, কোনো কাটা না থাকে না, এবং সূত্রকের শীর্ষভাগ থাকে উন্মুক্ত। এরাও কিন্তু শত্রুর গায়ে আঠালো পদার্থ নিক্ষেপ করে শত্রুকে সেই আঠার মধ্যে আটকে ফেলে। তার মানে আমরা হাইড্রার যে নিমাটোসিস্ট আছে, অর্থাৎ নিডোসাইট কোষের মধ্যে যে নিমাটোসিস্ট থাকে, আমরা দেখি যে 4 রকমের নিমাটোসিস্ট আছে। তার মধ্যে নামগুলো আমরা স্টেনোটিল বা পেনিট্রেন্ট, এটা আমরা যেহেতু বড় করে পড়েছি আদর্শ নিমাটোসিস্ট, সেটা আমরা ভালো করে পড়েছি। তার মধ্যে হিপনোটক্সিন থাকে এবং ভলভেন্ট, এটা ভলভেন্ট, তারপরে স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট এবং এটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এই 4 রকমের নেমাটোসিস্ট আমরা একটা নিউরোসাইট কোষের মধ্যে পাই। আজকের ক্লাসে আমরা এটাই শেষ করব যে বহিত্বক নিয়ে আমরা পড়ালেখা করলাম। আগামী ক্লাসে আমরা তার অন্ততক বা আর হাইড্রার অংশগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি তোমরা ভালো থাকবে। আর আজকে যতটুকু আমি আলোচনা করেছি আমি মনে করছি যে বইয়ের সাথে মিলিয়ে, এবং অবশ্যই ছবিটা তোমাকে আঁকতেই হবে এবং একে এই পড়াটা পড়তে হবে, কারণ ছবি ছাড়া যদি পড়তে যাও আমাদের সবগুলো শব্দই মনে হবে যে অনেক কঠিন। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো শেষ করি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ।